কেউ তুলনা করেছিলেন নন্দীগ্রামের সঙ্গে, কেউ আবার টানছিলেন সিঙ্গুরের প্রসঙ্গ। এই বছরের শুরু থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে একটাই নাম, সন্দেশখালি। নোনা জলে ঘেরা এই ছোট্ট দ্বীপই হয়ে উঠেছে জাতীয় ইস্যু। 5ই জানুয়ারি ইডির ওপরে হামলা, তারপর থেকে টানা 55 দিন শেখ শাহজাহানের খোঁজ, এবং তারপর গুচ্ছ গুচ্ছ অভিযোগ, কখনো জমি, কখনো ভেরি দখল। সন্দেশখালি রাজ্যের আঙিনা ছেড়ে হয়ে উঠেছে জাতীয় ইস্যু। সামনেই লোকসভা ভোট, বসিরহাট লোকসভার মধ্যে পড়ে এই সন্দেশখালি। আজ আমরা এই বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট চিত্র বা ভোটের চালচিত্র নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়নী জোয়ারদার। আচ্ছা সায়নীদি, এই যে ধরো সন্দেশখালি নিয়ে আমরা কথা বলতে শুরু করব, কিন্তু তার আগে একটা জিনিস দেখো যে সন্দেশখালিতে কিন্তু মানে নিয়ে কথা বলার আগে আমরা যদি বসিরহাটের দিকে দেখি, বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা আছে সেখানে একাধিক ফ্যাক্টর এর আগেও কাজ করেছে, কখনো সংখ্যালঘু ভোট, কখনো ইস্যুভিত্তিক কিছু রাজনীতি, আঞ্চলিক রাজনীতির ফ্যাক্টর। কিন্তু এবারে বিজেপি রেখাপাত্রকে দাঁড় করিয়ে একটা চমক দিয়েছে। আবার আমরা কদিন আগে দেখলাম সুজিত বসুরা সন্দেশখালিতে গিয়েছিলেন এবং রেখাপাত্রের পাড়ায় একদম তার পাড়ার লোকেদের তৃণমূলে যোগদান করালেন। কোথাও কি খেলাটা আবার তৃণমূল নিজের ঘরে টানছে? দেখ, তৃণমূল নিজের ঘরে টানছে কিনা সেটা বলার আগে একদম জানুয়ারির 5 তারিখে চলে যেতে হবে। হঠাৎ করে শোনা গেল ইডি গিয়েছে সন্দেশখালির এক গ্রামে, সরবেরিয়া গ্রাম, সেখানে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা হয়েছে। হামলা করেছে কারা? অভিযোগ উঠল যে কয়েকশো মানুষ ইডির আধিকারিকদের ঘিরে ধরে, তাদের গায়ে হাত তোলা হয়, তাদের প্রয়োজনীয় যা জিনিসপত্র সেগুলো কেড়ে নেওয়া হয়েছে, ল্যাপটপ, মোবাইল ফোনে নিয়ে নেওয়া হয়েছে, এরকম আরও বিভিন্ন অভিযোগ উঠল। তখনও বিষয়টা স্পষ্ট হচ্ছিল না যে এমন কি হলো, সরবেরিয়াতে কার খোঁজে ইডি গেল আর ইডির ওপর হামলাটাই বা হলো কেন। কিন্তু পরে জানা গেল যে রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের একজন ঘনিষ্ঠ হিসাবে অভিযুক্ত শেখ শাহজাহান নাম, তারকে খুঁজতে সেই গ্রামে গিয়েছিল। তখন আমরা জানি না যে এই শেখ শাহজাহান বাঘ লুকিয়ে বাঘ, একদমই তাই। এবং এরপরে এই যে শেখ শাহজাহান নামটা উঠে এলো এবং এরপরে ঘটনাক্রম যত এগিয়েছে তত একের পর এক সাংঘাতিক সব বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে, একাধিক নাম উঠে এসেছে, এবং মানে সন্দেশখালি এই মুহূর্তে তুই যেটা বলছিলিস যে একদম ন্যাশনাল মিডিয়ার খবর। সন্দেশখালিতে ঠিক কি কি অভিযোগ উঠেছিল তা আমরা একবার দেখে নেব। বাচ্চা কাচ্চা বউজি রাতের বেলা বাইরে বেরোতে পারে না, লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। তো মহিলাদেরকে নিয়ে গেছেন এখান থেকে, আমার বাড়ির বাসাতে মেয়েদেরকে রাত 12টার সময় বাইকে তুলে নিয়ে গেছে। বললাম এই যে আমাদের এরকম অত্যাচার করতো, ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, বলতো রান্না বান্না করবে বা দেওয়া থাওয়া করবে, এটা করবে ওটা করবে, এসব বলতেন। আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। কি মিটিং করতেন সেটা তো আর আমরা সবাই ভিতরে ঢুকতাম না, তবে বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো, মার্ডার করার ভয় দেখাতো। যে এখানে হবে না, ওই শিবু হাজারের কাছে যাও, ওখানে গিয়ে শাহজাহান শেখ শিবু হাজারের কাছে যাও, ওখানে গেলে ওরা মিটিয়ে দেবে ব্যাপারটা। ওই একটা জিনিসেই কি আমাদের সম্মানটা যায়? কেন আমাদের আর অন্য কিছু সম্মান নেই? আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি, এর থেকে আর বড় প্রমাণ কিছু হয়? মুঝে সেই খারাপ কথা যেগুলো বলে যাচ্ছে, আমাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, হঠাৎ শাড়ি ধরে টেনেছে, তো এগুলো কি মেয়েদের সম্মানের হানি হয় না? মারাত্মক সব অভিযোগ। এখন কিন্তু শেখ শাহজাহান রয়েছেন ইডি হেফাজতে। কদিন আগেই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি মেডিকেল চেক আপের জন্য। সেখানে তাকে দেখে বিক্ষুব্ধ জনতা কিন্তু রীতিমতো তেড়ে আসে। মানে আমরা তো কয়েকজনকে দেখলাম যে চোর চোর স্লোগান দিতে, এমনকি গুলি করে মেরে ফেলো, এই কথাও শোনা গেল কয়েকজনের মুখে। সেদিন হাসপাতালে ঠিক কী হয়েছিল আমরা একবার দেখে নেব। মানে এই ভিডিও দেখতে দেখতে পার্থ চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। একসময় পার্থ চট্টোপাধ্যায়কে তোমার হাসপাতালে জনতা দেখে রীতিমতো এইভাবেই তেড়ে গিয়েছিল। কিন্তু শাহজাহান কিন্তু হাসপাতালে গিয়ে থেমে থাকেননি। তিনিও কিন্তু বেশ কিছু সায়নদী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যেমন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে তার সত্যতা কতটা। তিনি কিন্তু শুরু থেকেই বলছেন যে এটা পুরোটাই মিথ্যা অভিযোগ, এটা পুরোটাই সাজানো। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে ষড়যন্ত্র বা সাজানোর কথা বলছেন কে করছে, তিনি কিন্তু তখন বললেন কে করছে বুঝতেই তো পারছেন।
মানে আমি এটাই বলছিলাম তোমাকে যে লোকসভা ভোটের মুখে এটা এই মন্তব্য তো রীতিমতো অত্যন্ত অত্যন্ত তাৎপর্য। একবার আমরা শুনে নেব মন্তব্যটা, কি বলেছেন শেখ শাহজাহান। তারা এজেন্সি ব্যবহার করে জানেন না ভোটের সময় ভোটের মুখে অনেকেরই যে এই ধরনের মন্তব্য অস্বস্তি বাড়াতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু জয়দীপ, আমাদের মনে করতে হবে যে 55 দিন ধরে শাহজাহানকে ধরতে যে চরম নাটকীয়তা চললো সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। একদম একদম। এবং আমরা মানে প্রত্যেকেই শাহজাহান গ্রেফতারের পর বারবার একটাই হেডলাইন্সের কথা বলছিলাম যে বাঘবন্দির খেলা শেষ হয়েছে। সত্যিই বাঘবন্দির খেলা চললো এবং তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কিন্তু কম হয়নি। বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে শাসক দল এবং রাজ্য পুলিশ তাকে শেল্টার দিচ্ছে, সেই কারণেই শাহজাহানকে ধরা যাচ্ছে না। অন্যদিকে তৃণমূল কিন্তু অভিযোগ করেছে যে আদালতের একটা জটিলতা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আদালতের নির্দেশে কোথাও একটা জটিলতার কারণে শাহজাহানকে কে ধরবে, ইডি না রাজ্য পুলিশ, সেটাই এখনো স্পষ্ট নয়। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য পুলিশই তো ধরলো। একদম, রাজ্য পুলিশ ধরলো এবং সেটা আদালত বলে দিল যে রাজ্য পুলিশ, এখানে কোথাও কোনো জটিলতার বিষয়ই নেই, রাজ্য পুলিশের দায়িত্ব, রাজ্য পুলিশ ধরতে পারে। এবং একদম এই নির্দেশ আসার পরই কিন্তু গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। তবে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরেও কিন্তু রাজনীতি থামেনি একদম। এবং মানে সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেফতারের পর আমরা দেখেছিলাম রীতিমতো একটা অকাল হোলি শুরু হয়ে গেছিল, একটা অকাল উৎসব সেখানে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের যে রাজনৈতিক মহল সেখানেও কিন্তু বিস্তর হিন্দোল উঠেছিল। মানে কুণাল ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, কেউ কিন্তু বক্তব্য রাখতে ছাড়েননি। এ তো গেল নেতাদের কথা, কিন্তু বসিরহাটে যারা এবারে প্রার্থী হচ্ছেন সেখানেও কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিএম যে কোনো শিবিরেই কিন্তু চমক রয়েছে। কিন্তু সব থেকে বেশি মনে হয় চর্চায় রয়েছেন সন্দেশখালীর রেখা পাত্র। কয়েকদিন আগে কিন্তু এই রেখা পাত্র প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু সন্দেশখালীতে রেখা পাত্রকে দাঁড় করানো, আমরা যেটা শুরুতেও বলছিলাম, সেটা যে এমন একটা রাজনৈতিক একটা মাস্টার স্ট্রোক বিজেপির, আবার উল্টো দিক দিয়ে আমরা দেখছি সিপিএমের ক্ষেত্রে নিরাপদ সর্দার রয়েছেন। এইটা যে রেখাপাত্রকে কতটা এই মুহূর্তে রেখাপাত্রকে দাঁড় করানো এই ভোটের আবহে সন্দেশখালীর তপ্ত মাটিতে কিভাবে দেখছো ব্যাপারটাকে? খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ দেখ, সন্দেশখালীর রেখাপাত্র হচ্ছেন সেই মহিলা যার অভিযোগ, যার জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরারা গ্রেফতার হয়েছিলেন। দেখ, ওখানে আন্দোলন শুরু হয়েছিল, প্রতিবাদী মুখ প্রচুর উঠে এসেছিল, তারা কিন্তু ক্যামেরার সামনে নিজেদের অভিযোগ পরিষ্কার করে জানিয়েছিলেন। কিন্তু রেখা পাত্র সেই মহিলা যিনি প্রশাসন অবধি গিয়েছেন এবং সেখানে গিয়ে নিজের যা বক্তব্য সেটা স্পষ্ট করে বলেছেন এবং তার ভিত্তিতে গ্রেফতারি। এবং নিঃসন্দেহে রেখা পাত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং বিজেপি রেখা পাত্রকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিলেন রেখা পাত্রকে, তার সাথে কথা বলেছেন তিনি। এবং সবসময় যে নরেন্দ্র মোদী মহিলাদের পাশে রয়েছেন, সন্দেশখালীর পাশে রয়েছেন, সেই বার্তাও কিন্তু দিয়েছেন ফোনে রেখা পাত্রকে। কি বলেছেন একবার আমরা শুনে নেব। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। हमारा संदेशखाली की माँ बहन की पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए सब। हम राम जी की तरह एक भाई, एक बाप हमारी मिला है, तो हम आपका छोटे बेटी की तरह हमारा साथ रहेगा। आपने जो साहस दिखाया है वो देखकर लग रहा है कि इस बार बंगाल की नारी शक्ति विशेष रूप से हमें आशीर्वाद देगी, बंगाल की उज्जवल भविष्य के लिए आशीर्वाद देगी। चलिए रेखा जी, मेरी बहुत शुभकामनाएं आपको, हिम्मत के साथ आगे बढ़िए। बहुत बहुत धन्यवाद। চমক কিন্তু দিয়েছে সিপিএমও, মানে রেখা পাত্রকে টক্কর দেওয়ার জন্য সিপিএম মাঠে নামিয়েছে নিরাপদ সর্দারকে। যে নিরাপদ সর্দারের কথা আমরা আগেই বলছিলাম, শাহজাহান যখন নিখোঁজ ছিলেন বারবার অন ক্যামেরায় এসে এই নিরাপদও কিন্তু বলার চেষ্টা করছিলেন শাহজাহান কোথায় লুকিয়ে থাকতে পারে। হাতের তালুর মতো এই সন্দেশখালীকে কিন্তু তিনিও চেনেন। একসময় তিনি এই সন্দেশখালীর বিধায়ক থেকেছেন। এই সন্দেশখালী পর্ব যখন চলছে সায়নদী, তখন কিন্তু উনি জেলেও গেছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নিরাপদকে দাঁড় করানো, এটা সিপিএমকে বেশ কিছুটা মাইলেজ দেবে। এবং নিরাপদ সর্দারের হাত ধরেই কিন্তু বসিরহাটে, সন্দেশখালীতে সেই সময় কিন্তু
কিন্তু বামেরা আবার প্রাসঙ্গিক হয়ে উঠলো। নিঃসন্দেহে নিরাপদ সরকার তৃণমূলও কিন্তু বাবা তৃণমূলের কথা তো বলাই যাবে না, তার কারণ হচ্ছে তৃণমূল কিন্তু এই কেন্দ্রে ভরসা রেখেছে পুরনো চালে। হাজী নুরুল ইসলাম তিনি একসময় বসিরহাটের সাংসদ থেকেছেন, তিনি বিধায়ক এই মুহূর্তে হারোয়ার, এবং হাজী নুরুল ইসলাম কিন্তু শুধু নেতা বললে হবে না, মানে এই ধরনের এই জায়গাগুলোতে সংগঠক, নিঃসন্দেহে সংগঠক ময়দানে নেমে কাজ করা মানুষ, এবং এই সন্দেশখালী বসিরহাট এই জায়গাটা কিন্তু উনি হাতের তালুর মতো চেনে। মানে এর আগে আমরা কিন্তু দেখেছি যে এই বসিরহাটের সাংসদ হিসাবে দেখেছে নুসরাত জাহান, কিন্তু যখন সন্দেশখালীর আন্দোলন চলছে তখন কিন্তু বারবার এই অভিযোগ উঠেছে যে কোথায় নুসরাত জাহান, কেন তাকে দেখা যাচ্ছে না সাংসদ তিনি এলাকায়। বিরোধীরা অত্যন্ত মানে কটাক্ষে সুরে বলতো যে এখানে তো টিকটক সাংসদ। মানে সেই ক্ষেত্রে তোমার মানে হাজী নুরুলকে দাঁড় করানো মানে তার কিন্তু মানে তৃণমূল স্তরের একদম তৃণমূল রাজনীতিটা তিনি কিন্তু বেশ ভালো বোঝেন। এবং আরেকটা জিনিস দেখ, মাঝখানে উনি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময় প্রচার কিন্তু বন্ধ হয়নি। তার একটাই কারণ যে হাজী নুরুল তো সংগঠক, ওখানে তার সংগঠন আছে, তিনি হয়তো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু তার প্রচার মানে নেপথ্যে থেকে কিভাবে সংগঠন চালাতে হয় এটা কিন্তু উনি বেশ ভালো জানেন, খুব ভালো জানেন। মানে আমরা বসিরহাটের কথাই যখন বলছি তখন আমরা বারবারই আমাদের আলোচনায় ফিরে ফিরে আসছে সংখ্যালঘু ভোটের কথা। মানে এই যে লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার কিন্তু সংখ্যালঘু। তো এইবারে কিন্তু প্রথমবার লোকসভা ভোটে লড়ছে আইএসএফ, তাদের সাথে সিপিএম এর একটা বোঝাপড়ার কথা ছিল কিন্তু শেষ বেলায় সেটা ভেস্তে যায়। আইএসএফ কিন্তু এখানে প্রার্থীও ঘোষণা করেছে এবং প্রার্থী ঘোষণা করেছে। এখানে কিন্তু একটা বেশ মানে অদ্ভুত খেলা হয়ে গেছে। প্রথমে বলা হলো শহীদুল ইসলাম বসিরহাট কেন্দ্র থেকে নাম ঘোষণা করে দিয়েছিল। হঠাৎ করে পরে দেখা গেল শহীদুল ইসলাম নিজেই বললেন যে তিনি ভোটে লড়তে চান না। কেন ভোটে লড়তে চান না তিনি জানালেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যে জোটটা বা কংগ্রেসের সঙ্গে বামেদের যে জোটটা হওয়ার কথা ছিল লোকসভা ভোটকে সামনে রেখে, যেহেতু সেই জোটটা হয়নি তাই তিনি লড়তে চাইছেন না। কি বলেছেন শহীদুল একবার শুনে নেব। কিন্তু আমি ভাবলাম যে জোটটা যদি না হয় তাহলে সামগ্রিক একটা লড়াই করা যাবে না। আমি একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম যে এই কেন্দ্র থেকেই যাতে বিরোধী দলের অর্থাৎ যে জোটের প্রার্থী যাতে দিল্লি যেতে পারে সেই স্বপ্ন নিয়েই এগোচ্ছিলাম। কিন্তু যখন দেখলাম যে জোটটা সম্ভব হচ্ছে না বা জোট হচ্ছে না, তখনই আমি নিজেকে গুটিয়ে নিলাম যে একটা অসম লড়াইয়ে নামাটা আমার পক্ষে ঠিক হবে না। এই উদ্দেশ্য করেই শুধু জোট না হওয়ার জন্যে আমি নিজেকে গুটিয়ে নিলাম। এই শহীদুল এখন আর নেই, মানে তিনি দাঁড়াবেন না পরিষ্কার করে দিয়েছেন। তার জায়গায় বসিরহাট থেকে আইএসএফ প্রার্থী আক্তার আলী বিশ্বাস, আমরা কদিন আগে তার ভোট প্রচারও দেখেছি। মানে সায়নদী, মানে আক্তার ভোট প্রচার করছেন, সেখানে রেখা পাত্র ভোট প্রচার করছেন, নিরাপদ সর্দারও প্রত্যেক মুহূর্তে তার অপোনেন্ট যে টিম রয়েছে তাদেরকে আক্রমণ শানাচ্ছেন, তৃণমূলে পিছিয়ে নেই। এটা তো একটা প্রার্থীদের কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, কিন্তু বসিরহাটের যে আমরা সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর বা আঞ্চলিক ইস্যুভিত্তিক যে কথাগুলো বলছি সেই ক্ষেত্রে একটু ভোট চিত্রটা যদি সহজ করে বুঝিয়ে দাও। দেখ, ভোট প্রচার সকলেই করছে নিজেদের মতো করে। রেখা পাত্র বিজেপির প্রার্থী, তিনি যেমন বঞ্চনাকে সামনে রেখে ভোট প্রচার করছেন, হাজী নুরুল ইসলাম তিনি প্রচার করছেন যে তৃণমূলের এই সময়ে তৃণমূল কী কী কাজ করেছে সার্বিক কাজের ভিত্তিতে প্রচার করছেন। সিপিএমের অন্যদিকে প্রচারের হাতিয়ার হচ্ছে যে সেই সন্দেশখালী ইস্যু এবং সার্বিক বঞ্চনার বিভিন্ন অভিযোগ সেগুলোকে সামনে রেখে প্রচার করছে। কিন্তু জয়দীপ, আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভোটের সন্দেশখালী মানে বসিরহাট, মানে বসিরহাটের যে 7খানা বিধানসভা রয়েছে, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হারওয়া, এই যে হিঙ্গলগঞ্জ, এই যে পরপর এগুলো রয়েছে, এই ডেটাগুলো ধরে একটু যদি আমাদের সহজ করে বুঝিয়ে দাও। আমরা কিন্তু বসিরহাটটাকে বিচার করছি এই মুহূর্তে সন্দেশখালীর নিরিখে। মানে আমরা বলছি মানে বসিরহাট মানে আমরা ধরে নিচ্ছি শুধু সন্দেশখালী, কিন্তু শুধু সন্দেশখালী না, সন্দেশখালী একটা বিধানসভা কেন্দ্র, এর বাইরে আরও 6টা বিধানসভা কেন্দ্র, তা নিয়ে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথমে যদি আমরা বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কথা ধরি, 2021-এর ভোটে সেখানে তৃণমূল জিতেছে। 2011-তে এই কেন্দ্র ছিল বামেদের। এরপর সেখানকার বিধায়ক প্রয়াত হন। 2014 সালে সেখানে উপনির্বাচন হয়, উপনির্বাচনে বিজেপি জেতে, শ্রমিক ভট্টাচার্য বিধায়ক হন। 2016 সালে শ্রমিক ভট্টাচার্যকে হারিয়ে তৃণমূল জেতে, বিধায়ক হন দীপেন্দু বিশ্বাস। এরপর 2021 সেখানে কিন্তু আবারও তৃণমূল। বসিরহাট উত্তর কেন্দ্র, 2011 সালে এখানে সিপিএম জিতেছিল ভোটে, এরপর যিনি বিধায়ক তিনি প্রয়াত হন। এরপর উপনির্বাচন, তাতে তৃণমূল জেতে। 2016 সালে বিধানসভা ভোটে কিন্তু সিপিএম জেতে, কিন্তু 2021 সালে আবার সেই কেন্দ্রে আসে তৃণমূল।
কিন্তু উল্লেখযোগ্যভাবে তৃণমূলে যিনি জিতেছিলেন রফিকুল ইসলাম মণ্ডল, তিনি কিন্তু 2016 সালে সিপিএম এর টিকিটে জেতা বিধায়ক। এবার আমরা যদি হিঙ্গলগঞ্জ কেন্দ্রটা দেখি, 2011 সালে এই কেন্দ্র ছিল সিপিআই এর। 2016 সালে সিপিআই এর বিধায়ক আনন্দময় মণ্ডল, তাকে হারিয়ে যেতেন তৃণমূলের দেবেশ মণ্ডল। 2021 সালে আবারও ভোটে দাঁড় করানো হয় দেবেশকে, এবারও তিনিই বিধায়ক। আর এবার 2021-এর বিধানসভা ভোটে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঠিক, তবে শতাংশের হারে কিন্তু অনেকটাই কম ভোট। এবার যদি আমরা দেখি মিনাখা, 2011 সাল থেকে এটা কিন্তু তৃণমূলের। দ্বিতীয় স্থানে বিজেপি এখানে থেকেছে, 2021-এর ভোটটা থেকেছে, কিন্তু শতাংশের হারে সেখানেও কিন্তু ভোটটা অনেকটা কম। এবার যদি আমরা দেখি বাদুড়িয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং 11-16 কংগ্রেস, হ্যাঁ 11-16 কংগ্রেসের একদম শক্ত ঘাঁটি। 2021 সালে তৃণমূল এখানে 1 নম্বরে উঠে এসেছে, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, 3-এ নেমে গিয়েছে কংগ্রেস। তবে এখানেও কিন্তু 2021-এ বিজেপি যে ভোট পেয়েছে শতাংশের হারে, সেটা কিন্তু কম। কিন্তু এক্ষেত্রে রয়েছে হারোয়া যে কেন্দ্রের কথা বলছিলাম, এটা কিন্তু হাজি নুরুল, মানে এবারের যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তার নিজের কেন্দ্র সায়নী, এবং তিনি হারোয়াতে পরপর দুবারের বিধায়ক। 2011 সালেও তৃণমূল এই কেন্দ্রে জিতেছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে। 2011 এবং 2014 সালে দ্বিতীয় স্থানে ছিল হচ্ছে সিপিএম। তবে 2021 সালে এই কেন্দ্রে কিন্তু আইএসএফ দ্বিতীয় স্থানে উঠে আসে। ভোটের শতাংশ কম হতে পারে, কিন্তু আইএসএফ কিন্তু এই কেন্দ্রে উঠে এসেছিল। মানে আইএসএফ যে একটা ফ্যাক্টর, সেটা কিন্তু 2021 সালের বিধানসভা ভোট থেকেই সেটা বোঝা যাচ্ছিল। এবার আসবো সন্দেশখালীতে। সন্দেশখালী হচ্ছে নিরাপদ সর্দারের এক সময় কেন্দ্র ছিল। 2011 সালে তিনি ভোটে জিতেছিলেন। প্রার্থী হওয়ার পরও এই নিরাপদ সর্দার কিন্তু বারবার বলেছেন যে সময় বামেদের থেকে বাংলার অন্যান্য জায়গার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই সময় কিন্তু সন্দেশখালীতে বামেতেই লাল ঝান্ডাতেই ভরসা রেখেছেন মানুষ। যদিও 2016 সালে এবং 2021 সালে এখানে কিন্তু তৃণমূলই ভোট জেতে সুকুমার মাহাতো পরপর দুবারের বিধায়ক হন। পার্সেন্টেজ ছিল 54.64%, আর বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার ছিল 35.36%। এটা হচ্ছে 2021 সালের ভোটের শতাংশ। সুতরাং বোঝা যাচ্ছে যে সন্দেশখালী বাদ দিলে বাকি যে কেন্দ্রগুলো, যে বাকি যে 6টা বিধানসভা কেন্দ্র, এখানে কিন্তু তৃণমূল 2021 সালের ভোটে একটা আলাদা ফ্যাক্টর হয়েছে। মানে এইটা আমরা যে বিধানসভা ওয়ারি একটা ফল দেখলাম, অবশ্যই 2021-এর পর থেকে আজকে 2024-এ লোকসভা ভোট হতে চলেছে। অনেকটাই মানে রাজনৈতিক যে পটচিত্রে অনেক কিছু বদল আমরা দেখতে পেয়েছি। গঙ্গাতেও অনেক জল বয়ে গেছে, অনেক কিছু বদলেছে। তার মধ্যে সন্দেশখালী, মানে এই 7 যে বিধানসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালী এবার একটা বড় ইস্যু হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে যদি লোকসভা ভোটে ভালো ফল করতে হয় কোনো প্রার্থীকে, সেই ক্ষেত্রে কিন্তু 7 যে বিধানসভা কেন্দ্র, সেই 7 কেন্দ্রেই কিন্তু ভালো ফল করতে হবে। কারণ দেখ, বিরোধীরা বারবারই যেটা বলেছে যে 21-এর যে ভোট হয়েছে সেই ভোটে কিন্তু ভোটটা একদম পরিষ্কার ভোট হয়নি, সেখানে তৃণমূল তাদের ক্ষমতা কায়েম করেছে। যদিও তৃণমূল সেই অভিযোগ মানেনি, তারা বলেছে যে একদম মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং তাতেই জয়। কিন্তু যাই হোক, তুই যেটা বলছিস যে এই 2024 সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 5ই জানুয়ারির পর থেকে কিন্তু এই সন্দেশখালীতে 5ই জানুয়ারি যা ঘটলো এবং তার পরবর্তী যা যা ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু বসিরহাট কেন্দ্রটা এবার একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে এই ক্ষেত্রে মানে বলা যেতে পারে, আমরা এর আগের পর্বেই, মানে কয়েকদিনের আগের পর্বেই আমরা কৃষ্ণনগর লোকসভা নিয়ে আলোচনা করছিলাম। সেইখানে আমরা বারবার বলছিলাম যে একটা প্রেস্টিজ ফাইট হতে চলেছে মমতা এবং মোদির মধ্যে। এক্ষেত্রেও কিন্তু বিজেপি এবং তৃণমূলের মানে এই সন্দেশখালীকে সামনে রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু প্রেস্টিজ ফাইট হতে চলেছে। তবে শান্তি, আমাদের সময় তো ফুরিয়ে এলো। আজকে এর বেশি আলোচনা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান, আমাদের জানাতে চান এবং কোনো বিষয় নিয়ে আলোচনা চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।